আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের ফরেনসিক মেডিসিন ক্লাসে উপস্থিত প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আজকে আমরা যে টপিকটা নিয়ে পড়তে যাচ্ছি সেটি হচ্ছে বার্নস অ্যান্ড স্কালস, অর্থাৎ ঝলসানো এবং অগ্নিদগ্ধ বা পোড়াক্ষত নিয়ে। খুব ইম্পর্টেন্ট একটা টপিক ফরেনসিক মেডিসিনের জন্য। বার্নস এবং স্কার্ড এই বিষয়গুলো আসলে কি? বার্নস যদি বলা হয়, আসলে বার্নস বলতে আসলে আমরা কি বুঝি? বার্নস বলতে আমরা বুঝি যখন কোনো তাপ আগুনের দ্বারা বা কোনো উত্তপ্ত কোনো ধাতব কোনো লোহার কোনো দণ্ড আমাদের দেহে যদি লেগে যায়, স্পর্শ যদি হয়, সেক্ষেত্রে আমাদের দেহের টিস্যুগুলো কম বেশি পুড়ে যায়। এই পুড়ে যাওয়াকে বলা হয় কি? অগ্নিদগ্ধ বা বার্ন। তাহলে এই স্লাইডটা থেকে আমরা একটু পড়ি। বার্ন ইজ এ ওন্ড ইন হুইচ দেয়ার ইজ কোয়াগুলেটিভ নেক্রোসিস অফ দ্য টিস্যু। আচ্ছা, এরপরে মেজরিটি অফ বার্নস ইজ কজড বাই হিট। আর স্কালটা কি? স্কালটা হচ্ছে ঝলসানো, ঝলসে যাওয়া। অনেক সময় দেখবেন যে গরম পানি পড়ে যায় শীতকালে, অনেক সময় দেখবেন বা অনেকের গরম চা, গরম কোনো তরল পদার্থ দেহে যখন পড়ে যায় তখন শরীরটা ঝলসে যায়। পুরা ক্ষত, অর্থাৎ যখন কোনো উত্তপ্ত তরল পদার্থ বা বাষ্প দ্বারা স্কিনটা ঝলসে যায় তখন সেটাকে বলা হচ্ছে কি? স্কাল্ড বা ঝলসে যাওয়া। তাহলে স্কাল্ডটা কি? স্কাল্ড ইজ এ বার্ন কজড বাই ময়েস্ট হিট, অর্থাৎ আর্দ্র তাপে, জলীয় বাষ্পের কারণে যখন কোথাও পুড়ে যায়, গরম তরল পদার্থ দিয়ে যখন শরীর পুড়ে যায় তখন সেটাকে বলা হয় ঝলসে যাওয়া। আচ্ছা, এটিওলজি কারণটা কি? এখানে বলা হচ্ছে ড্রাই হিট কজড বাই ফায়ার ফ্রম ক্যারোসিন, পেট্রোল, কয়েল, এগুলা মানে কয়লা, পেট্রোল, ক্যারোসিন এগুলো দ্বারা যদি আগুন লেগে যায় ওইটার কারণে পুড়ে যাওয়াটা ঘটতে পারে। আর বলা হচ্ছে ওয়েট হিট কজড বাই হট লিকুইড, গরম কোনো তরল পদার্থ, উত্তপ্ত কোনো তরল পদার্থ, বয়লিং ওয়াটার হতে পারে, সিদ্ধ পানি, টি, চা, কফি, হট কুকিং অয়েল, গরম তেল। অনেক সময় অনেকের গায়ে দেখবেন তেল পুড়ে যায়, তেল পরে স্কিনটা পুড়ে যায়। এগুলোর কারণে কিন্তু স্কিনটা ঝলসে যেতে পারে। ইলেকট্রিক্যাল বার্নস আছে, অর্থাৎ বৈদ্যুতিক শকের কারণেও কিন্তু পুড়ে যাওয়ার একটা ব্যাপার ঘটে। কেমিক্যাল বার্নস আছে, অ্যাসিড বা অ্যালকালি, অর্থাৎ অ্যাসিড বা ক্ষার যদি আমাদের চামড়ায় লাগে স্কিনটা কিন্তু পুড়ে যেতে পারে। এবং হলো ইরাডিয়েশন, হ্যাঁ, ইরাডিয়েশন অর্থাৎ রেডিও ডার্মাটাইটিস যেটাকে বলা হয়, এগুলোর কারণেও হতে পারে। তাহলে আমরা বলতে পারি যে পোড়া ক্ষত যখন তপ্ত তরল পদার্থ বা বাষ্প দ্বারা, অর্থাৎ যখন তপ্ত তরল পদার্থ বা বাষ্প দ্বারা দেহের কোনো অংশ ঝলসে যায় তখন সেটাকে বলা হয় স্কালস। এখন অগ্নিদগ্ধ বা বার্নের যদি আমরা ক্লাসিফিকেশন করি, অগ্নিদগ্ধ বা বার্নের যদি আমরা ক্লাসিফিকেশন করি, আমরা সেখানে দেখব কি? অগভীর পোড়াক্ষত আমরা দেখব, মানে সম্পূর্ণ চামড়াটা পুড়ে না গিয়ে আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। সম্পূর্ণ চামড়াটা পুড়ে যাবে না, আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। একটা হচ্ছে পোড়া গভীর ক্ষত, সম্পূর্ণ ত্বক সম্পূর্ণভাবে পুড়ে নষ্ট হয়ে যায় এবং নিম্নস্থ মাংসপেশি, স্নায়ু এবং হাড় পর্যন্ত কম বেশি ক্ষতিগ্রস্ত হয়। অর্থাৎ একটা শুধু আমাদের চামড়াটাকে পুরোপুরি পুড়বে না, আংশিকভাবে একটু পুড়ে যাবে, এটা অগভীর পোড়া ক্ষত। আর যদি পুড়তে পুড়তে মাংসপেশি, স্নায়ু পুড়ে গিয়ে হাড় পর্যন্ত পুড়ে যায় তখন সেটাকে বলা হয় ডিপ বার্ন বা গভীর পোড়া ক্ষত। এখন অগ্নিদগ্ধের বিভিন্ন কিন্তু ডিগ্রি আছে এখানে, ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি, থার্ড ডিগ্রি, ফোর্থ ডিগ্রি, ফিফথ ডিগ্রি, 6 ডিগ্রি পর্যন্ত আমরা করতে পারি। এই ডিগ্রিগুলো কি? আসলে বলা হচ্ছে ফার্স্ট ডিগ্রিতে চামড়াটা নষ্ট হবে না, চামড়ার বাইরে লাল হয়ে যাবে, জ্বালা যন্ত্রণা হবে কিন্তু ফোস্কা পড়বে না। সেকেন্ড ডিগ্রিতে কি হবে? সেকেন্ড ডিগ্রিতে বলা হচ্ছে স্কিনের বাইরের দিকে ফোস্কা পড়ে যাবে, ক্ষত হবে না, শুধুমাত্র একটু গাঢ় একটা কালার সেখানে দেখা যাবে। থার্ড ডিগ্রিতে বলা হচ্ছে বহিত্বক সম্পূর্ণভাবে পুড়ে যাবে, পুড়ে গিয়ে ত্বকের ভিতরের দিকের যে স্নায়ুগুলো দেখা যাবে এবং এটা খুবই যন্ত্রণাদায়ক একটা ব্যাপার হয়ে দাঁড়াবে। ফোর্থ ডিগ্রিতে কি হবে? সমগ্র চামড়া একেবারে পুড়ে যাবে। ফিফথ ডিগ্রিতে কি হবে? মাংসপেশি এবং স্নায়ু পুরোপুরি পুড়ে যাবে। আর 6 ডিগ্রিতেও ভয়াবহ অবস্থা, এখানে মাংস, নার্ভ মানে সবকিছু পুড়ে গিয়ে হাড় পর্যন্ত পুড়ে গিয়ে অনেক সময় কয়লা হয়ে যাবে। তো এখানে অগ্নিদগ্ধ বা পুরাক্ষত বা বার্নের কারণগুলো কি হতে পারে? জ্বলন্ত অগ্নিশিখা হতে পারে, গরম কোনো ধাতব বস্তু হতে পারে, বিকিরিত বিভিন্ন রে হতে পারে, রশ্মি হতে পারে, বিভিন্ন অ্যাক্সিডেন্টের কারণে মানুষের শরীর পুড়ে যেতে পারে। এখন এখানে কয়টা কারণে বার্ন হতে পারে? 3টা কারণে বার্ন হতে পারে। একটা দুর্ঘটনার কারণে মানুষের শরীরে বার্ন হতে পারে,
কেউ সুইসাইড করার জন্য গায়ে কেরোসিন বা পেট্রোল ঢেলে অনেকে সুইসাইড করে, সুইসাইড করার জন্য নিজের শরীর জ্বালিয়ে দিতে পারে। আরেকটা হতে পারে কেউ কাউকে মেরে ফেলার জন্য বা মেরে ফেলে হত্যা করে দেখা গেছে লাশটাকে গুম করার জন্য পুড়ে ফেলে বা অগ্নিকাণ্ডে পুড়ে গেছে এটাকে প্রমাণ প্রমাণ করার জন্য মার্ডারের পরে পুড়ে ফেলে। তাহলে এটা হোমোসিডাল। তাহলে আমরা তিনটা কারণ পাচ্ছি, একটা দুর্ঘটনাজনিত কারণ বা অ্যাক্সিডেন্টাল কজ, আরেকটা পাচ্ছি সুইসাইডাল কজ বা আত্মহত্যামূলক কারণ, আরেকটা পাচ্ছি হোমোসাইডাল কজ বা হত্যামূলক কারণ। এখন বার্নের যে রিয়াকশনগুলো আমরা দেখি, বার্নের যে প্রতিক্রিয়াগুলা আমরা কি কি দেখি, যে কতটা পুড়ে গেছে, পোড়া স্থানের অবস্থাটা কেমন, কি ধরনের পোড়া, আহত ব্যক্তির বয়স, কত সময় ধরে পুড়ছে, পুরুষ বা মহিলা, আমরা এই বিষয়গুলো দেখি। আমরা কিন্তু ইদানিং দেখতে পাচ্ছি যে এই ফসফরাস বোমা ব্যবহার করছে ইসরায়েল, কিছুদিন আগে ফিলিস্তিনে ব্যবহার করেছিল, এখন পার্শ্ববর্তী দেশ লেবাননের উপর ফসফরাস নিক্ষেপ করছে। বলা হচ্ছে ফসফরাসের কারণে নাকি হাড় পর্যন্ত পুড়ে যায়। আমরা যখন কোনো একটা পোড়া আসে আমরা বিভিন্ন রকম বিষয়গুলো দেখি, হ্যাঁ, বয়স দেখি, কত সময় ধরে পুড়ছে সেটা দেখি, কি ধরনের পোড়া সেটা দেখি, পোড়া স্থানের অবস্থা দেখি, কতটা পুড়া গেছে সেটা আমরা দেখি। এখন আমরা একটু ডিফারেন্স বিটুইন বার্ন অ্যান্ড স্কাল্ড একটু দেখি স্লাইডটা, অর্থাৎ বার্ন এবং স্কাল্ডের মধ্যে যে পার্থক্যগুলো। বার্নের ক্ষেত্রে বলা হচ্ছে ড্রাই হিট, আর স্কাল্ডের ক্ষেত্রে বলা হচ্ছে ময়েস্ট হিট, অর্থাৎ এটাতে শুধুমাত্র শুষ্ক তাপ, আর একটা হলো ভেজা তাপ, অর্থাৎ জলীয় বাষ্প সেখানেও থাকতে পারে, লিকুইড কিছু থাকতে পারে স্কাল্ডের ক্ষেত্রে। ড্যাপ্টের ক্ষেত্রে, বার্নের ক্ষেত্রে সেটা ডিপ হয় অর্থাৎ গভীরভাবে, অর্থাৎ অনেক বেশি পোড়া থাকে। স্কাল্ডের ক্ষেত্রে সুপারফিশিয়াল, শুধু স্কিনটা পুড়ে যায়। বার্নের ক্ষেত্রে পেইনটা থাকে কম। কেন পেইন কম থাকে? কারণ সেখানে নার্ভ পুড়ে যায়, নার্ভ পুড়ে গেলে কিন্তু পেশেন্ট ব্যথা অনুভব করে না। আর স্কাল্ডের ক্ষেত্রে যেহেতু নার্ভ পুড়ে যায় না, সুপারফিশিয়াল অংশটুকুই পুড়ে যায়, সেক্ষেত্রে কিন্তু পেইনটা খুব মোর থাকে, অর্থাৎ খুব বেশি থাকে। আর বার্নের ক্ষেত্রে ব্লিস্টার খুব একটা থাকে না। স্কাল্ডের ক্ষেত্রে গরম পানি পড়লে দেখবেন ফোস্কা পড়ে যায়, মোস্ট কমন ব্লিস্টার ফোস্কাটা। বার্নের ক্ষেত্রে হিলিং বলা হচ্ছে ডিলেড, অর্থাৎ পুড়ে যাওয়া জায়গাটা সারতে সময় লাগে। স্কাল্ডের ক্ষেত্রে কুইক, খুব দ্রুত সেরে যায়। আমরা গরম চা খাওয়ার সময় অনেক সময় আমাদের জিহ্বা পুড়ে যায়, আপনারা দেখবেন খুব দ্রুত জিহ্বাটা সেরে গেছে, খুব দ্রুত সেরে যায় স্কালটা। কিন্তু বার্ন বা পুড়ে গেলে কিন্তু সেটা খুব দ্রুত সেরে যায় না। আর বার্নের ক্ষেত্রে স্কার টিস্যু তৈরি হয়, রিমেন্স হয়। স্কাল্ডের ক্ষেত্রে স্কার টিস্যু থাকে না। বার্নের ক্ষেত্রে আমরা কি ধরনের কমপ্লিকেশন দেখি? মোর মোর চেঞ্জেস আমরা দেখি, জটিলতাগুলো খুব দ্রুত, মানে খুব একটা খারাপ অবস্থা নিয়ে আসে। স্কাল্ডের ক্ষেত্রে কিছুটা জটিলতা থাকলেও থাকতে পারে, তবে বার্নের জটিলতাগুলো বেশি হয়। ফার্স্ট এডের ক্ষেত্রে, বার্নের ক্ষেত্রে বলা হচ্ছে কোল্ড ওয়াটার দেওয়ার কথা বলা হচ্ছে, স্কাল্ডের ক্ষেত্রেও কোল্ড ওয়াটার প্রয়োগ করার কথা বলা হচ্ছে। এখন অগ্নিদগ্ধ বা বার্নের চিকিৎসা বিষয়ক বা মেডিকো মেডিকো লিগাল যে একটা ইম্পর্টেন্স আছে সেটা একটু আলোচনা করতে যাচ্ছি। চিকিৎসা আইন বিষয়ক গুরুত্ব বলতে পারি আমরা। আমরা অগ্নিদগ্ধ হওয়ার কারণে নিম্নে আমরা তিনটা প্রশ্ন আমরা করতে পারি। এই যে অগ্নিদগ্ধ হলো ব্যক্তিটা বা এই যে ভিকটিমটা অগ্নিদগ্ধ হলো, কি কারণে হতে পারে? এটা কি মার্ডারের কারণে, কেউ কাউকে শাস্তি দিতে গিয়ে বা নিপীড়ন করতে গিয়ে বা হত্যার অপরাধ চাপা দেওয়ার জন্য পুড়ে ফেলেছে, নাকি সুইসাইড করার জন্য, নাকি দুর্ঘটনার কারণে? সুইসাইড হলে ফিমেলদের মধ্যে সুইসাইড বেশি হয়, সুইসাইড করে ফিমেলরা বেশি অগ্নিসংযোগ করে। দুর্ঘটনার কারণেও হতে পারে, হ্যাঁ, কাঁচা ঘরে আগুন লাগার ফলে হতে পারে, ফুটন্ত তেল বা দুধ পরে হতে পারে, খোলা জায়গায় রান্নাবান্না করার কারণে, কলকারখানায় গরম পানি বা কোনো গরম তরলের পরে গিয়ে হতে পারে। কিছুদিন আগে আমাদের এলাকায় একটা ঘটনা ঘটছিল, একজন মানে একটা মাদ্রাসার একটা এই মানে এতিমখানা আর কি, হেফজোখানার একটা ছেলে ওই যে গরম পাতিলে পড়ে গেছে, তরকারির গরম পাতিলে পড়ে গিয়ে মারা গেছে পুড়ে গিয়ে। এই ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এখন অগ্নিদগ্ধ বা বার্নের রোগীর মৃত্যু কেন হবে? এখন বলা হচ্ছে দম বন্ধ হয়ে, মনে করেন আগুন লেগে গেছে, সেখানে কার্বন ডাই অক্সাইড, কার্বন মনোক্সাইড, ধোঁয়া, এগুলো ওই ধোঁয়ার কারণে শ্বাস ফুসফুসে চলে গেছে, ওই অবস্থায় মারা গেছে, দম বন্ধ হয়ে মারা যেতে পারে। শক এবং কোলাপসের কারণে, মনে করেন আগুন লেগে গেছে, খুব আতঙ্কিত হয়ে গেছে, ভয় পেয়ে গেছে, হার্টের ফাংশনটা থেমে গেছে ভয়ে আতঙ্কে, হ্যাঁ, বা খুব বেশি ব্যথা ব্যথা পায়, তখন ওই শক বা কোলাপস অবস্থায় চলে যেতে পারে, গিয়ে মৃত্যু করতে পারে। তারপর কোমা ঘটতে পারে। কোমার ক্ষেত্রে ব্রেইনে পানি জমে যায়, অনেক সময় সেখানে ব্লাড জমে যায়, ব্লাড জমে মারা যায়। আর শরীরে অনেক সময় দেখবেন যখন আগুনে পুড়তে থাকে শরীরটা, পানির পরিমাণ দ্রুত কমে গিয়ে মারা যেতে পারে। এরপরে ধরেন আগুনে পুড়ে গেল, এর পরবর্তী সময়ে কিভাবে মারা যেতে পারে? ধরেন শরীরে পচন দেখা দিতে পারে, গ্যাংগ্রিন, হ্যাঁ, ইরিসিপেলাস, এগুলো হয়ে মারা যেতে পারে।
আর হলো ক্ষতস্থান থেকে খুব বেশি রক্ত বা পানি টানি বের হয়ে গেছে, ফলে দেহে পানি স্বল্পতা বা ডিহাইড্রেশন দেখা দিয়েছে, এই কারণে পেশেন্টটা কাহিল হয়ে অবসন্ন হয়ে মারা যেতে পারে। আরেকটা হলো বিষয় হলো টক্সিমিয়া, সেটা হচ্ছে যে পুরা ক্ষত থেকে অনেক সময় টক্সিন শোষিত হয়। এই টক্সিন শোষিত হওয়ার ফলে রক্তগুলো দূষিত হয়ে পেশেন্টের মৃত্যু ঘটতে পারে। আর পুরা ক্ষতে যদি প্রদাহ হয় সেক্ষেত্রে পচন ধরে পেশেন্টের মৃত্যু ঘটতে পারে। আর ক্ষতস্থানে ইনফেকশন হওয়ার কারণে অনেকের মৃত্যু ঘটতে পারে, টিটেনাস রোগও হতে পারে অনেকের ক্ষেত্রে, ইনফেকশন যেটাকে আমরা বলি। আচ্ছা, তো আমরা পার্থক্যগুলো পড়লাম, আরেকবার বলি। অগ্নিদগ্ধ বা বার্ন, ঝলসানো বা স্কাল্ডের মধ্যে পার্থক্য যদি আমরা দেখি, আমরা অগ্নিদগ্ধ বা বার্নের ক্ষেত্রে আমরা দেখি যে এটা জ্বলন্ত অগ্নিশিখা বা উত্তপ্ত শক্ত জিনিস দ্বারা তৈরি হবে বার্নটা। আর ঝলসানো বা স্কালটা হবে এটা তরল পদার্থ বা বাষ্প দ্বারা তৈরি হবে। অগ্নিদগ্ধ বা বার্নের ক্ষেত্রে ক্ষতস্থান পুড়ে যাবে, ঝলসানোর ক্ষেত্রে ক্ষতস্থান ঝলসে যাবে। বার্নের ক্ষেত্রে ক্ষতস্থানে ফোস্কা পড়বে না, ফুলিয়ে উঠবে না। আর স্কাল্ডের ক্ষেত্রে ক্ষতস্থানে ফোস্কা পড়বে, ফুলে উঠবে। বার্নের ক্ষেত্রে ক্ষতস্থানে পানি জমবে না, ঝলসে গেলে ক্ষতস্থানে পানি জমতে পারে। বার্নের ক্ষেত্রে পশম এবং চামড়া পুড়ে যাবে, ঝলসানোর ক্ষেত্রে পশম এবং চামড়া পুড়ে যাবে না। আর বার্নের ক্ষেত্রে ক্ষতস্থান দগদগে বিবর্ণ হবে, ঝলসানোর ক্ষেত্রে ক্ষতস্থান এবং দগদগে বিবর্ণ হবে না। ঝলসানোর ক্ষেত্রে ক্ষতস্থানটি পুড়ে কুঁচকে যাবে। সরি, এটা হলো বার্নের ক্ষেত্রে ক্ষতস্থানটি পুড়ে কুঁচকে যাবে, আর ঝলসে গেলে ক্ষতস্থানটি পুড়ে কুঁচকে যাবে না। এই গেল কিছু পার্থক্য। আর অ্যান্টিমর্টেম বার্ন এবং পোস্টমর্টেম বার্ন যদি আমরা দেখি, এগুলোর মধ্যে কিন্তু পার্থক্য আছে। পার্থক্যটা আসলে কি সেটা একটু আলোচনা করব। অ্যান্টিমর্টেম মানে হলো প্রাক মৃত্যু, অর্থাৎ মারা যাওয়ার আগে জীবিত অবস্থায় যদি কেউ আগুনে পুড়ে যায় তাহলে সেই পোড়াটা কেমন হবে। আরেকটা হলো পোস্টমর্টেম বার্ন, অর্থাৎ মারা যাওয়ার পরে যদি কারো স্কিন শরীর পুড়ে যায় সেক্ষেত্রে কেমন হবে। দুটোর মধ্যে কিন্তু কিছু পার্থক্য পাওয়া যাবে বডিতে। যেমন জীবিত অবস্থায় যদি কারো শরীর পুড়ে যায় সেক্ষেত্রে সেখানে ফোস্কার মধ্যে পানি থাকবে যদি ফোস্কা পড়ে, এবং পানির মধ্যে প্রোটিনও থাকবে, কোনো গ্যাস থাকবে না। আর মৃত্যুর পরে যদি কারো শরীর পুড়ে যায়, পোস্টমর্টেম বার্ন হয়, সেক্ষেত্রে ফোস্কা যদি পড়ে ফোস্কার মধ্যে কিন্তু গ্যাস থাকবে, পানি থাকলে সেখানে প্রোটিন খুব কম থাকবে। আর অ্যান্টিমর্টেম বা প্রাক মৃত্যু বার্নের ক্ষেত্রে যেটা হয় যে ফোস্কার চারিদিকের কিনারাগুলো লাল লাল হয়ে যাবে। পোস্টমর্টেম বার্নের ক্ষেত্রে যেটা হয় ফোস্কার চারিদিকের কিনারাগুলো লাল বর্ণ হবে না। আর অ্যান্টিমর্টেম বার্নের ক্ষেত্রে ক্ষতের তলদেশে রক্ত জমে যাবে, রক্ত জমাট অবস্থায় পাওয়া যাবে। আর পোস্টমর্টেম বার্নের ক্ষেত্রে ক্ষতের তলদেশে কোনো সঞ্চিত রক্ত থাকবে না, তলদেশ উজ্জ্বল সাদা চকচক করবে। আর অ্যান্টিমর্টেম বা প্রাক মৃত্যু বার্নের ক্ষেত্রে আমরা দেখি যে প্রদাহ ও ক্ষত শুকিয়ে আসার চিহ্ন পাওয়া যাবে। পোস্টমর্টেম বা মৃত্যু পরবর্তী বার্নের ক্ষেত্রে আমরা দেখি প্রদাহ ও ক্ষত শুকিয়ে আসার কোনো চিহ্ন পাওয়া যাবে না। আচ্ছা, আমার স্লাইডগুলো কি দেখা যাচ্ছে? স্লাইড দেখতে পাচ্ছেন? স্লাইড যদি আরেকবার শেয়ার দিলে ভালো ভালো হয়, কারণ মাঝে মধ্যে দেখা যায় কি স্লাইডগুলো বিচ্ছিন্ন হয়ে যায়। আমি স্লাইডগুলো আরো একবার শেয়ার দিচ্ছি, দেখেন। স্যার ক্লাস কি শেষ স্যার? দেখেন তো এখন শেয়ার হয়েছে কিনা স্লাইড। জি স্যার, শেয়ার হয়েছে। জি জি, থ্যাংক ইউ। আচ্ছা, এখন দেখেন তো প্যাজিলিস্টিক এটিটিউড, এটাকে বলা হয় প্যাজিলিস্টিক এটিটিউড। এটা অনেকটা বক্সার লাইক বডি পোস্টার। বক্সাররা করে কি, বক্সাররা যখন বক্সিং রিংয়ে যখন বক্সিং করে আপনারা দেখবেন যে হাতগুলোকে কি করে মানে দুই হাত সামনের দিকে এনে মুষ্টিবদ্ধ অবস্থায় থাকে। এখন অনেক সময় দেখা যায় যে যারা পানিতে ডুবে মারা যায় বা আগুনে পুড়ে মারা যায় তাদের দেহটাও কিন্তু অনেকটা ওই পজিশনে থাকে। দেখা গেছে মৃত ব্যক্তির দুই পা পিছনের দিকে বেঁকে অনেকটা পাছার দিকে চলে আসে, এবং দুইটা অগ্রবাহু বাঁকা হয়ে বাহুতে এসে মিশে, আর দুই হাত সামনের দিকে মুষ্টিবদ্ধ হয়ে থাকে। তাহলে কোনো উপায়ে মৃত্যুর পর দেহ যদি পুড়িয়ে ফেলে পানিতে ফেললে এই ভঙ্গিটা হবে না। অর্থাৎ যদি মনে করেন কেউ মারা গেছে, তাকে কেউ পানিতে ফেলে দিছে, মৃত ব্যক্তির ডেড বডিটা, অথবা আগুনে পুড়ে ফেলছে, তখন কিন্তু এই ভঙ্গিটা থাকবে না। যদি জীবিত ব্যক্তিকে আগুনে ফেলে অথবা যদি পানিতে পড়ে যদি মারা যায় সেক্ষেত্রে কিন্তু এরকম একটা বডি পোস্টার আমরা দেখি, অনেকটা এই ধরনের, যে হাত দুইটা সামনের দিকে থাকবে, শরীরটা পা দুইটা বেঁকে পিছনের দিকে চলে যাবে। আমরা একটু স্লাইডটা একটু পড়ি। The postmortem boxer-like body posture of fixed elbows and knees and clenched fists caused by
shrinkage of body tissues and muscle due to dehydration caused by heating. The pugilistic attitude can be mistaken for predate attempt to shield oneself from an attacker. অর্থাৎ কেউ যেন ওনাকে আক্রমণ করতে আসতেছে, উনি আক্রমণটা ঠেকানোর একটা চেষ্টা করতেছে, এরকম একটা ব্যাপার থাকবে। হাত দুইটা সামনের দিকে থাকবে, এটা একটা বার্ন বা পুড়ে যাওয়া মৃত একজন মানে দুর্ভাগা ব্যক্তির একটা ছবি এখানে দিলাম। আচ্ছা, এরপরে হলো আমাদের এখন আমরা পড়বো হচ্ছে পুরাক্ষতের রুল অফ 9। এই বিষয়টা কি আসলে আসলে দেহের কতটা অংশ পুড়ে গেছে এরকম একটা হিসাব করে আর কি, এটাকে বলা হচ্ছে, হিসাবটাকে বলা হচ্ছে রুল অফ 9। এখানে আমরা একটু স্লাইডটা একটু পড়ি। দি সাইজ অফ এ বার্ন ক্যান বি কুইকলি estimated by using the rule of 9. This method divides the body surface area into percentage. The front and back of the head and neck equal 9% of the body surface area. The front and back of each arm and hand equal 9% of the body surface area. এখানে বলা হচ্ছে যে এই পুরাক্ষতের পরিমাণ কতটা, অর্থাৎ কতটা পুড়ে গেছে শরীরের, সেটা নির্ণয় করার জন্য একটা হিসাব করা হয়। যেমন মাথা ঘাড়ে কয় পার্সেন্ট পুড়ে গেল, বাহুতে কয় পার্সেন্ট পুড়ে গেল, দেহের সামনের দিক এবং পিছনের দিক, পেট পিঠ এগুলো কতটুকু পুড়লো, পা কতটুকু পুড়লো, এবং পেরিনিয়াম কতটুকু পুড়লো। পেরিনিয়াম মানে হচ্ছে মলদ্বার এবং মূত্রদ্বারের মাঝামাঝি জায়গাটাকে বলা হচ্ছে পেরিনিয়াম। এভাবে একটা পার্সেন্টেজ হিসাব করা হয়। এই হিসাবটা করে একটা মানে একটা ক্যালকুলেশন করা হয়, ক্যালকুলেশন করে দেখা হয় যে দেহের কয় পার্সেন্ট পুড়ে গেছে। আচ্ছা, এরপরে আমাদের নেক্সট টপিকটা হলো এই যে বজ্রাঘাতে মৃত্যু। বজ্রপাতে কিন্তু প্রতি বছরে আমাদের দেশে অনেক মানুষ মারা যায়, বজ্রপাত হয়ে অনেক মানুষই মারা যায়। তো অনেকে অন্ধ হয়ে যায়, অনেকে মারা যায়, গাছের উপরে পড়লে দেখবেন যে গাছ গাছ পর্যন্ত মারা যায়। এখন বজ্রপাতে যদি কেউ মারা যায় সেক্ষেত্রে ওই ব্যক্তির বডিটা কিরকম হবে, যেখানে বজ্রপাত হবে দেহের যে স্থানে বজ্রটা পড়বে ওই স্থানটা পুড়ে যাবে, চামড়াটা কি হবে, চামড়াটা বাদামি কালার হয়ে যাবে, বাদামি কালার। নাক এবং মুখের ছিদ্র দিয়ে কখনো কখনো রক্ত বের হয়ে গেছে, এরকম আমরা রক্তের চিহ্ন দেখব। এটা গেল হচ্ছে বাইরের দিকের বর্ণনা। দেহের ভিতরে কি হবে যদি বজ্রপাত হয়, মস্তিষ্কে কি হবে, মস্তিষ্ক খুব হার্ড হয়ে যাবে। আর লাংয়ের ক্ষেত্রে কি হবে, ভিসেরাল যে লেয়ার অর্পটার নিচে রক্তক্ষরণের একটা চিহ্ন আমরা দেখব, দম বন্ধ হওয়ার একটা চিহ্ন আমরা দেখব, এবং দেহের ভিতরে রক্তগুলো কালচে হয়ে যাবে। হার্টের দেখবো যে ডান দিকে রক্ত ভরে যাবে, বাম দিকটা অনেকটা খালি হয়ে যাবে। এবং ব্রঙ্কির ক্ষেত্রে আমরা কি দেখব, রক্তের দাগ দেখব। এবং ইন্টেস্টাইনাল যে বিষয়গুলো, ইন্টেস্টাইনাল যে আমাদের অর্গানগুলো আছে এগুলো অনেকটা হার্ড হয়ে যাবে। আচ্ছা, এটা গেল। আমাদের নেক্সট টপিক হচ্ছে এই তড়িতাহত। তড়িতাহত বজ্র এক ধরনের তড়িৎ, আবার আমাদের ঘরে আমরা যে ইলেকট্রিক্যাল বিষয় মানে ইলেকট্রিক ডিভাইসগুলো ব্যবহার করছি এগুলো যে বিদ্যুতের মাধ্যমে চলে, এটাও এক ধরনের তড়িৎ। তো এখন এইটা এখন দেহের উপর যদি ইলেকট্রিক ডিসচার্জ হয়, কাউকে যদি কারেন্টে ধরে কি হবে, সেক্ষেত্রে পশম পুড়ে যাবে, জ্বালা পোড়া হবে, জখম হবে, অনেকে অজ্ঞান হয়ে যাবে, চামড়ার উপর কালো কালো দাগ পড়বে। এগুলো আসলে অনেকটা বজ্রপাত এবং হচ্ছে ইলেকট্রিক ডিসচার্জ এগুলো অনেকটা কাছাকাছি বিষয় আর কি, দুইটাই তো কারেন্ট, তাই না? বজ্রপাতটা একটু বেশি আর কি। বজ্রপাতের ক্ষেত্রে অনেক সময় দেখবেন যে হাড় পর্যন্ত ভেঙে গেছে, এবং বজ্রপাতের কারণে যদি শক লাগে অনেকে মারাও যায়। আচ্ছা, কাউকে যদি কারেন্টে ধরে আমাদের কি করতে হবে, প্রথমে আমাদের মেইন সুইচটা বন্ধ করে দিতে হবে, সব দিকে সংযোগ বিচ্ছিন্ন করে দিতে হবে। আর মেইন সুইচ যদি অনেক দূরে থাকে, হাতে পাতে আশেপাশে যদি শুকনো কোনো জিনিস থাকে, সেই জিনিস দিয়ে ওই ব্যক্তিকে ধাক্কা দিয়ে ওই কারেন্টের লাইন বা যেখানে ওই ব্যক্তির সংযোগ আছে সেই অংশ থেকে ওই ব্যক্তিকে বিচ্ছিন্ন করে দিতে হবে। অনেকে করে কি উত্তেজিত হয়ে লাঠি দিয়ে বাড়ি দিয়ে দেয়, সেক্ষেত্রে কিন্তু হাড়গোড় ভেঙে যাবে, আঘাত করা যাবে না। শুকনো কোনো লাঠি, প্লাস্টিকের কোনো কিছু থাকলে চেয়ার দিয়ে আস্তে করে ধাক্কা দিয়ে ব্যক্তিটাকে ওই কারেন্টের যে তার আছে ওখান থেকে সরিয়ে দিতে হবে। যদি শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যায়, আর্টিফিশিয়াল শ্বাস প্রশ্বাস মুখে গলায় ফু দিতে হবে, কার্ডিয়াক মেসেজ করতে হবে। হ্যাঁ, আমরা অনেক সময় করি না, ওই সিপিআর দিয়ে আমরা এগুলো দিতে হবে। এবং উত্তেজক বিভিন্ন মেডিসিন আছে, এগুলোর মাধ্যমে ব্যক্তিটাকে একটা রিকভারি করার একটা চেষ্টা করতে হবে, প্রয়োজনে মেডিকেল ইমার্জেন্সিতে নিয়ে যেতে হবে। আচ্ছা, এখন তড়িতাহতের চিকিৎসা আইন বিষয়ক কিন্তু কিছু গুরুত্ব আছে। কি কি গুরুত্ব? এটা মার্ডারের কারণে হতে পারে, দুর্ঘটনার কারণে হতে পারে, এগুলো অনেক সময় আমাদের আইডেন্টিফাই করা লাগে। অনেক সময় আদালতে বিষয়গুলো জানতে চাই যে ওকে কি মানে কি মেরে ফেলা হয়েছে, না আসলে কোনো অ্যাক্সিডেন্টের কারণে হয়েছে, নাকি অন্য কোনো বিষয়ে নিজে আত্মহত্যা করছে, এই বিষয়গুলো অনেক সময় আদালতে জানতে চাই। হ্যাঁ, অনেক সময় দেখবেন যে শাস্তি স্বরূপ একজন মানুষ আরেকজন মানুষের মধ্যে কারেন্ট চালাই দিতে পারে। অনেক সময় দেখবেন যে রেপ করার জন্য মহিলাদের উপর অনেক সময় ইলেকট্রিক প্রবাহ চালানো হয়, কারেন্টের তার দিয়ে জড়ায়, অনেকে কি করে
শর্ট দেয়, এরকম অনেকগুলো বিষয় থাকে। এই বিষয়গুলো অনেক সময় চিকিৎসক হিসেবে আমাদেরকে আইডেন্টিফাই করে দেওয়ার প্রয়োজন পড়তে পারে। সর্বশেষ টপিক আজকের সেটা হলো গ্রিভিয়াস হার্ট বা গ্রিভিয়াস আঘাত। গ্রিভিয়াস আঘাতটা আসলে কি? গ্রিভিয়াস আঘাত মানে হলো যে মারাত্মক ধরনের আঘাত। বিশেষ করে ফৌজদারি যে দণ্ডবিধি আছে, ফৌজদারি দণ্ডবিধির অধীনে গ্রিভিয়াস আঘাত অনেকগুলো বিষয় থাকে। যেমন মনে করেন যে পুরুষত্বহীন করা, মনে করেন অন্ডকোষ কেটে ফেলছে কেউ, কারো লিঙ্গ কেটে ফেলছে, এই ধরনের এগুলোকে বলা হয় কি ফৌজদারি দণ্ডবিধি। গত সপ্তাহের একটা ঘটনা, ওয়াইফকে ডিভোর্স দিয়ে দিছে এক মানে আর্মি, ওই আর্মি বলতেছি পুলিশের এক আর কি এসআই বোধহয় নাকি কর্মকর্তা, ওনার ওয়াইফ মানে ডিভোর্স যে ওয়াইফকে দিল, উনি ওনার এই ঘটনাটা ঘটালো আর কি। এক ধরনের বিশেষ করে প্রাইভেট পার্ট এরকম কেটে নিয়ে নিছে এটা। আরেকটা হলো যে ধরেন কারো চোখ কেউ নষ্ট করে দিছে, কোনো কিছু দিয়ে কারো চোখ নষ্ট করে দিছে, সেক্ষেত্রে এটাও একটা গ্রিভিয়াস আঘাতের আওতায় পড়বে। তারপর হলো শরীরের কোনো হাত পা কোনো একটা কিছু কেটে ফেলছে। কয়েকদিন আগে দেখলাম যে টিকটকের মধ্যে কতগুলো ছেলে একটা ছেলের হাত কেটে ওই হাতের অংশটা নিয়ে, কবজি থেকে কেটে ফেলছে হাত অংশ, ওইটা নিয়ে টিকটক করতেছে। এরকম কেউ যদি কারো এরকম অঙ্গহানি করে, হাত পা কেটে নিয়ে নেয়, কান কেটে ফেলে, নাক কেটে ফেলে, এরকম অঙ্গহানি করলে সেটাও কিন্তু কি গ্রিভিয়াস আঘাতের আওতায় পড়বে। আরেকটা হলো মাথা এবং মুখমণ্ডলকে নষ্ট করে ফেলা, এসিড দিয়ে হোক বা বিভিন্নভাবে হোক, চেহারাকে নষ্ট করে দিছে, এটাও কিন্তু কি গ্রিভিয়াস আঘাত। তারপর হচ্ছে কারো শ্রবণ শক্তি নষ্ট করে দিছে একদম, কারো কানের ক্ষতি করে দিছে, সেটাও গ্রিভিয়াস আঘাত। অনেক সময় দেখবেন যে কেউ কারো হাড় ভেঙে দিছে, পিটে দাঁত ভেঙে ফেলে দিছে, দাঁত তুলে ফেলছে, প্লাস দিয়ে দিয়ে দাঁত তুলে ফেলছে। হ্যাঁ, কিছুদিন আগে ওই যে একটা ঘটনা ঘটলো না, ওই যে ছাত্রলীগের কয়েকটা ছেলেদের কি করে ফেললো, পুলিশ নিয়ে গিয়ে দাঁত তুলে ফেলছে, থানার মধ্যে অনেকগুলো দাঁত তুলে ফেলছে। এরকম যদি দাঁত তুলে ফেলে এটা কিন্তু গ্রিভিয়াস আঘাতের আওতায় পড়বে। এগুলো কিন্তু ফৌজদারি দণ্ডবিধির অধীনে, এগুলোর কিন্তু শাস্তি আছে কিন্তু। তো এমন জখম করা হবে যার ফলে জীবন বিপন্ন হবে, এবং কিন্তু আহত ব্যক্তি 20 দিন পর্যন্ত তীব্র বেদনায় উঠতে পারবে না। এই যে একদম সর্বশেষ প্যারাটা দেখেন, এনি হার্ট হুইচ এন্ডেঞ্জার্স লাইফ অর হুইচ কজেস দ্য সাফারার টু বি ডিউরিং দ্য স্পেস অফ 20 days ইন সিভিয়ার বডিলি পেইন। অর্থাৎ এমন কোনো আঘাত, মানে এমনভাবে আঘাত করা হয়েছে 20 দিন পর্যন্ত ওই লোক বিছানায় শোয়া, উঠতে পারতেছে না, ব্যথা, আনএবল টু ফলো হিজ অর্ডিনারি পার্সিউট। হ্যাঁ, অর্থাৎ তিনি স্বাভাবিক জীবনযাপন আর যখন করতে পারবেন না, তখন সেটাকে কি বলা হবে, সেটাও গ্রিভিয়াস হার্টের আওতায় পড়বে। পরীক্ষায় আসতে পারে যে গ্রিভিয়াস হার্ট, হার্ট বলতে কি বুঝো, এবং গ্রিভিয়াস হার্টের মানে কয় ধরনের আঘাতকে আমরা গ্রিভিয়াস হার্টের অন্তর্ভুক্ত করা হয়েছে। এখানে দেখেন চ্যাপ্টার কত বলা হচ্ছে, এটা চ্যাপ্টার বলা হচ্ছে 14 অফ দ্য অফেন্সেস অ্যাফেকশনস দ্য হিউম্যান বডি, গ্রিভিয়াস আঘাত, হ্যাঁ গ্রিভিয়াস হার্ট। তো এই বিষয়গুলো একটু স্টাডি করলে হয়ে যাবে। মোটামুটি আমাদের এই ছিল আজকের আলোচনা। তো যে সকল শিক্ষার্থী বন্ধুরা এতক্ষণ ধৈর্য সহকারে আমার লেকচারটা শুনলেন, সবাইকে অ্যাগেইন থ্যাঙ্কস জানাই, অ্যাগেইন শুভেচ্ছা জানাচ্ছি। তো কারো যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় আজকের আলোচনায়, বা আপনাদের কোনো যদি প্রশ্ন থেকে থাকে আপনারা করতে পারেন, ইনশাল্লাহ আমি উত্তর দেওয়ার চেষ্টা করব।